সকলকে নমস্কার এবং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডু বাই অঙ্কিতা। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে 5 Ds, অর্থাৎ 5 ধরনের যে ডিসেবিলিটিস গুলো রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও অ্যাডিশনাল আরো কিছু ডিসেবিলিটিস রয়েছে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমাদের শিক্ষণের ক্ষেত্রে, আর শিক্ষণের ক্ষেত্রে ইম্পর্টেন্ট মানে সেটা আমাদের টিচিং এক্সামস এর জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তাহলে যারা টিচিং এক্সামের প্রস্তুতি নিচ্ছেন, অর্থাৎ প্রাইমারি, আপার প্রাইমারি, সি-টেট এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে সকল শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ যারা অলরেডি ইন প্রফেশন রয়েছেন। কেননা আমাদের যে হলিস্টিক রিপোর্ট কার্ড করতে হয় সেক্ষেত্রে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই সঙ্গে আমাদের যে 5 দিনের ট্রেনিং হয়েছিল যেখানে কোনো কারণে হয়তো আপনারা পার্টিসিপেশন করতে পারেননি, তো তাদের ক্ষেত্রে কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট, কেননা এই ভিডিও থেকে আপনারা ডিটেলস তথ্য পাবেন এবং সেই সঙ্গে অবশ্যই কনসেপচুয়াল ভাবে, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো তার আগে বলিনি, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে নেবেন। আর অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতেই পারেন যদি আপনাদের ভালো লাগে। তো আজকের বিষয়টি সম্পর্কে প্রবেশ করার আগে একটা ব্লুপ্রিন্ট দিয়ে নিই যে আজকে আমরা কোন কোন বিষয় সম্পর্কে আলোচনা করব। প্রথমত হচ্ছে আজকের ক্লাস থেকে যে 5 Ds সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ 5 রকমের ডিসেবিলিটিস আলোচনা করব, তার আগে আমাদের আলোচনা করতে হবে RPWD অ্যাক্ট সম্পর্কে। তো সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করবার পরে আমরা জানবো ডিসেবিলিটিস কি এবং সেই সঙ্গে ডিফিকাল্টিস কি, অর্থাৎ লার্নিং ডিসেবিলিটিস আর লার্নিং ডিফিকাল্টিস কি সেম জিনিস নাকি আলাদা জিনিস, কি পার্থক্য রয়েছে, এবং সেই সঙ্গে কোনো বাচ্চার মধ্যে যদি কোনো ধরনের ডিসেবিলিটিস থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন, কি কি পদক্ষেপ নেওয়া উচিত হবে, এবং সেই সঙ্গে তার পরিপ্রেক্ষিতে অ্যাজ এ টিচার হিসেবে আপনি কি কি করবেন এবং পেডাগজিক্যাল কোশ্চেন্স কি কি হতে পারে যেটা আপনাদের টিচিং এক্সামসে কিন্তু আসবে। তো মোটামুটি একটা ক্লিয়ার হলো, এবং সেই সঙ্গে এই ডিসেবিলিটিস গুলো কিভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে, একটা ইনক্লুশন অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে কিভাবে আপনি এই ধরনের বাচ্চাগুলোকে ডিল করবেন, তো যাবতীয় বিস্তারিত আলোচনা হবে, তাই জন্য অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলুন শুরু করি। তো প্রথমেই আমি যেটা বলছিলাম যে দেখুন RPWD অ্যাক্ট কেমন, ডিসেবিলিটিস অর্থাৎ প্রতিবন্ধকতা। এই প্রতিবন্ধকতা সম্পর্কে জানতে গেলে এই প্রতিবন্ধকতার সম্পর্কে যে আইনটি বলেছে বা যে আইনটির মাধ্যমে এই বিষয়টিকে আরো বেশি গুরুতর জোর দেওয়া হয়েছে সেই বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে RPWD। RPWD সব ক্যাপিটাল, ঠিক আছে? অ্যাক্ট। এই যে RPWD অ্যাক্ট, এটা কিন্তু একটা শর্ট ফর্ম, কেমন? এর একটা ফুল ফর্ম রয়েছে। কিরকম ফুল ফর্ম দেখে নিন, আমি লিখছি না যাতে সময়টা সেভিং হয়, কেমন? আচ্ছা দেখুন, আর ফর হচ্ছে রাইটস। আর ফর কি? রাইটস। আচ্ছা আমি লিখে দিচ্ছি, আর ফর হচ্ছে রাইটস। রাইটস। পি ফর হচ্ছে পারসন, ঠিক আছে? রাইট অফ পারসনস। এই ডাব্লিউ ফর উইথ আর ডি ফর ডিসএবিলিটিস। ডিসএবিলিটিস। আমি খুব দ্রুত লিখছি, যদি কোনোভাবে মিসস্পেলিং হয় তার জন্য আমি দুঃখিত। আচ্ছা, তো RPWD অ্যাক্ট যেটা, এটা ফুল ফর্ম কি? সেটা হচ্ছে রাইটস অফ পারসনস উইথ ডিসএবিলিটি। রাইটস অফ পারসনস উইথ ডিসএবিলিটিস। এর বাংলাটা কি হচ্ছে? প্রতিবন্ধকতা সম্পূর্ণ ব্যক্তিদের অধিকার আইন, কেমন? যেটা হচ্ছে দেখুন 2016 সালে। 2016 সালে এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আপনারা পেতে পারেন। 2016 সালে দেখুন, 1995 সালে প্রতিবন্ধকতা সম্পন্ন ব্যক্তিদের জন্য যে আইনের ব্যাপারে বলা হয়েছিল সেটাই মূলত এর সার্থক রূপটা পেয়েছিল 2016 সালে, কেমন? 2016 সালে। আর এখানে আগে আমরা জানতাম 7 ধরনের ডিসেবিলিটিস এর কথা, অর্থাৎ প্রতিবন্ধকতার কথা। পরবর্তী সময়ে 2016 সালে যখন এই RPWD অ্যাক্ট হয়, সেই সময়ে এই 7টাকে বাড়িয়ে 21টি বিষয়কে, অর্থাৎ এই 21টি ডিসেবিলিটিকে কিন্তু স্থান দেওয়া হয় এই লিস্টে, যে এই বিষয়গুলো যদি কোনো ব্যক্তি থাকে তাহলে সে এই ডিসেবিলিটির অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ RPWD অ্যাক্টের অন্তর্ভুক্ত হবে। বোঝা গেল? এইবার বিষয়টিতে আমরা যাই যে প্রতিবন্ধকতা কি বা ডিসএবিলিটিস কি। তার আগে একটু জেনে নিন। দেখুন এই যে RPWD অ্যাক্ট, এখানে যে 21 ধরনের ডিসেবিলিটিস এর কথা বলা হয়েছে, তার মধ্যে কিছু ডিসেবিলিটিস আমি বলে দিচ্ছি চট করে। আমি আপনাদের অবশ্যই একটা চার্ট দিয়ে দেবো, হয় কমেন্ট সেকশনে পিন করে দেবো অথবা পোস্ট করে দেবো, ঠিক আছে? ওটা নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। এর মধ্যে কি কি রয়েছে? ডিসলেক্সিয়া রয়েছে, ডিসগ্রাফিয়া রয়েছে, ডিসক্যালকুলিয়া রয়েছে, অ্যাফাসিয়া রয়েছে, ডিসফ্রেজিয়া রয়েছে, এছাড়াও থ্যালাসেমিয়া রয়েছে, অ্যাসিড অ্যাটাকসের কারণে যারা ভিকটিমস রয়েছে তারা রয়েছেন, ঠিক আছে? সেরিব্রাল পালসি রয়েছে, অটিজম রয়েছে, হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার রয়েছে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার রয়েছে। তো এই যা যা আমি কথা বললাম সবগুলো কিন্তু এখানে রয়েছে।
আমি একটু স্পিডে বললাম তার মানে এই নয় যে আপনারা লিখতে পারবেন না। এই যে আমি বললাম এই চারটি আমি কিন্তু কমেন্ট সেকশনে দিয়ে দেবো, অথবা আমি পোস্ট করে দেবো, আপনারা নিশ্চিন্তে থাকুন। কেমন? তাহলে এই যে আমি এতগুলো ডিসেবিলিটিস এর কথা বললাম, আরো এক্সট্রা অনেক রয়েছে, এইগুলোকে স্থান দেওয়া হয় এই RPWD অ্যাক্টে। বোঝা গেল? এটা 2016 সালে হয়েছিল। এটা কার্যকরী কবে হয়েছিল? কার্যকরী হয়েছিল 1 বছর পরে, 2017 সালে 19 এপ্রিল। কেমন? 19 এপ্রিল এটা কার্যকরী হয়েছিল। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো বেসিক প্রশ্নগুলো আসতে পারে সেগুলো কিন্তু আমি আপনাদের দিয়ে দিলাম। কেমন? এই যে আমি ডিসেবিলিটি বা প্রতিবন্ধকতা নিয়ে কথা বলছি, তাই তো? একজন ব্যক্তি কখন প্রতিবন্ধকতা সম্পূর্ণ আমি তাকে বলবো, যখন তাদের মধ্যে বিশেষ কোনো সমস্যা বা অক্ষমতা বলতে পারি সেটা 40% বেশি থাকবে। কত থাকবে? 40% বেশি থাকবে। তবেই কিন্তু তারা এই RPWD অ্যাক্ট অনুযায়ী বিশেষ কিছু সুবিধা পাবেন। কি কি সুবিধা পাবেন? প্রথমত হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে অর্থাৎ গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রে কিন্তু তারা 4% আসন রিজার্ভেশন পাবেন। ঠিক আছে? 4% আসন কিন্তু তারা সংরক্ষিত পাবেন। বোঝা গেল? এরপরে উচ্চ শিক্ষার ক্ষেত্রেও কিন্তু তারা 5%, অর্থাৎ 5% মানে বুঝতেই পারছেন, শতকরার মধ্যে 5টা আসন কিন্তু তারা সংরক্ষণ হিসেবে পাবেন। এটাই তাদের হচ্ছে বিশেষ সুযোগ সুবিধা। তো এইটুকু কনসেপ্ট আপনাদের আই থিঙ্ক ক্লিয়ার হলো। এবার আমরা চলে যাই কিছু ডিসেবিলিটিস নিয়ে কথা বলতে। কেমন? যেটা আপনাদের পরীক্ষার পার্সপেক্টিভে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখান থেকে কিছু পেডাগজিক্যাল কোয়েশ্চেন্স আসতে পারে, সেখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আসতে পারে, কনসেপচুয়াল আসতে পারে, নলেজ থেকে প্রশ্ন আসতে পারে। মোট কথা এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স কিন্তু এখান থেকে আসবেই টিচিং এক্সামসে। কেন বলছি? এর গুরুত্বটা ভালো করে বুঝতে হবে যে এটার গুরুত্ব বরাবরই ছিল, কিন্তু যেহেতু এখন হলিস্টিক রিপোর্ট কার্ড হয়েছে, আপনাদের বাচ্চাদের বাহ্যভাবে আইডেন্টিফাই করে লিখতেই হবে। আবার এমনও নয় যে আপনি জাস্ট দেখলেন যে বাচ্চাটার মধ্যে এই সমস্যা আছে, এর ডিসলেক্সিয়া হতে পারে, ডিসগ্রাফিয়া হতে পারে, অঙ্কের সমস্যা ডিসক্যালকুলিয়া হতে পারে, আপনি লিখে দিলেন, তা কিন্তু আপনি লিখতে পারবেন না। কেননা এর স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য রয়েছে, যদি আপনি একদম নিশ্চিত হন হ্যাঁ, তবেই আপনি রেজাল্টে লিখতে পারবেন। কেননা ওই রেজাল্টটা কিন্তু তার একটা দীর্ঘমেয়াদী মানে সারসংক্ষেপ বলা যেতে পারে তার জীবনে। সুতরাং ভুলভ্রান্তি মানেই সেই বাচ্চাটির কিন্তু ল্যাপস হওয়া। বোঝা গেল? বা আপনিও পরবর্তী সময় সমস্যায় পড়তেই পারেন। তো যেটা বলছিলাম, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হলো। এবার চলে যাই আমরা ডিসেবিলিটিস নিয়ে কথা বলতে। এবার ডিসেবিলিটি জানার পূর্বে একটা ছোট্ট শর্ট ফর্ম আমাদের জেনে নিতে হবে। কি জেনে নিতে হবে? দেখুন, এই SLD, এই SLD কিন্তু একটা শর্ট ফর্ম। এর একটা ফুল ফর্ম রয়েছে। কি ফুল ফর্ম রয়েছে? সেটা হচ্ছে স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার বা ডিসেবিলিটি, আপনারা যেটা বলবেন। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। ডিসএবিলিটি, তাহলে স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি। এই যে SLD বা স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটি, এর মধ্যে অনেক রকমের ডিসএবিলিটি চলে আসছে যেটা লার্নিং অর্থাৎ শিখনের সাথে যুক্ত। দেখুন, 21টাই আপনাদের জন্য ইম্পর্টেন্ট নয়, কারণ ওখান থেকে 21টা ডিসএবিলিটি থেকে কিন্তু আপনাদের প্রশ্ন আসবে না। মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স আসবে এই SLD থেকে, অর্থাৎ লার্নিং রিলেটেড, শিখন রিলেটেড যে ডিসএবিলিটিস গুলো রয়েছে সেগুলো কি কি রয়েছে দেখে নিন। মোট রয়েছে 5টা। কটা রয়েছে? 5টা। এছাড়াও কিন্তু আরো রয়েছে, তবে সেগুলো পুরোপুরি শিখন রিলেটেড নয়, সেটা একটু অন্য ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছে। এই শিখন রিলেটেড রয়েছে যেটা অঙ্গ প্রত্যঙ্গ ভাবে শিখনের সাথে জড়িত, সেটা হচ্ছে 5টা। কটা? আমি বোর্ডে লিখছি না, আমি যখন এক এক করে বোঝাবো তখন আপনাদের বোর্ডে কিন্তু লিখে বুঝিয়ে দেবো। কেমন? প্রথমটা দেখুন কি রয়েছে। প্রথমটা রয়েছে ডিসলেক্সিয়া অর্থাৎ রিডিং ডিসএবিলিটি। সেকেন্ডটা রয়েছে ডিসগ্রাফিয়া মানে কি রয়েছে? সেটা হচ্ছে রাইটিং ডিসএবিলিটি, অর্থাৎ রাইটিং এর ক্ষেত্রে যে প্রবলেম রয়েছে। একটা রয়েছে ডিসক্যালকুলিয়া মানে কি রয়েছে? গণিতের ক্ষেত্রে অসুবিধা, সেটা আমরা পরে আলোচনা করব। একটা রয়েছে কি রয়েছে? ডিসফেজিয়া। ঠিক আছে? আর একটা রয়েছে অ্যাফাসিয়া। তো এই বিষয়গুলো মেইনলি আমরা আলোচনা করব, যেটা শিখনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। এছাড়াও অ্যাডিশনাল আরো অনেক কিছু করব, সেই জন্য আপনাদের শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো চলুন এই বিষয়টা আলোচনা করার আগে আরেকটা টার্ম আমরা জেনে নিই। সেটা কি? সেটা হচ্ছে ULD। হোয়াট ইজ ULD? ULD একটা শর্ট ফর্ম, যেটা একটা ফুল ফর্ম রয়েছে। কি ফুল ফর্ম রয়েছে? সেটা হচ্ছে, আমি বলছি আপনারা একটু শুনে লিখে নিতে পারেন, কারণ আমি বোর্ডে লিখে টাইম নষ্ট করছি না। একটা হচ্ছে ইউনিভার্সাল লার্নিং ডিজাইন। ULD ফর ইউনিভার্সাল লার্নিং ডিজাইন। এটা এমন হাতে ঘোরা কিছুই না। কি? যে সমস্ত ব্যক্তির এই ধরনের লার্নিং অক্ষমতাগুলি রয়েছে বা ডিসেবিলিটিস গুলো রয়েছে, তাদের জন্য কিভাবে লেসন প্ল্যান করলে বা কিভাবে ইনক্লুসিভ এডুকেশনের মাধ্যমে তাদের সর্বাঙ্গীন উন্নয়ন করা যায়, বা এই ধরনের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তারা কিভাবে জীবনে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে, কি করে শিখতে পারবে, কি করে প্রতিকূলতাগুলো থেকে বেরিয়ে আসতে পারবে, এই যাবতীয় বিষয়ে যে একটা পরিকল্পনা, সেটাকে বলা হচ্ছে
ইউনিভার্সাল লার্নিং ডিজাইন বোঝা, অর্থাৎ একটা পরিকল্পনা করা কিভাবে সেই ব্যক্তিটিকে এগিয়ে নিয়ে যাবে। তো আরো একটি কথা আপনাদের জানতে হবে, এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষায় ডিরেক্ট আসতে পারে যে লার্নিং ডিফিকাল্টি অর নয়, অবশ্যই অ্যান্ড, লার্নিং ডিফিকাল্টি অ্যান্ড লার্নিং ডিসেবিলিটি দুটো কি একই জিনিস, তাই না? আপনি ভালো করে দেখুন, আমি লার্নিং ডিফিকাল্টি আর লার্নিং ডিসেবিলিটি দুটোই এলডি করলাম, একটা ডিফিকাল্টি একটা ডিসেবিলিটি। একটা হচ্ছে ডিফিকাল্টি, আমি লিখছি না, শর্ট ফর্মে করছি, একটা ডিসএবিলিটি। দেখুন, ডিফিকাল্টি মানে হচ্ছে কঠিনতা, ডিফিকাল্টি মানে কঠিনতা, আর ডিসএবিলিটি মানে হচ্ছে প্রতিবন্ধকতা বা এক কথায় অক্ষমতা আমরা বলতে পারি। বোঝা গেল? এই দুটো জিনিস কিন্তু এক নয়। লার্নিং ডিফিকাল্টি এবং লার্নিং ডিসএবিলিটি কিন্তু এক জিনিস নয়। কিভাবে এক জিনিস নয়? দেখুন, এই লার্নিং ডিফিকাল্টি মানে শেখার ক্ষেত্রে কঠিনতা, সেটা একটা টেম্পোরারি জিনিস হতে পারে বা শর্ট টাইমের জন্য হতে পারে। কোন একটি বাচ্চা সরল অঙ্ক বুঝতে পারছে না, সে প্রথমবারে বুঝতে পারলো না, দ্বিতীয়বারে বুঝতে পারলো না, তৃতীয়বারে তাকে খুব ভালো করে বোঝানোর পর সে বুঝতে পারলো, তাহলে কি এটা তার ডিফিকাল্টি হলো? কি হলো? ডিফিকাল্টি হলো। কিন্তু একটা বাচ্চা অঙ্কের ক্ষেত্রে যদি প্রত্যেকটা স্টেপে স্টেপে বা বিশেষ কিছু ক্ষেত্রে বারবার সমস্যার সম্মুখীন হয়, অসংখ্যবার করানোর পর বারবার সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে ভাবতে হতে পারে যে না, তার মধ্যে ডিফিকাল্টির থেকে অন্য কিছু থাকতে পারে, সেইটা হতে পারে ডিসএবিলিটি। এইটুকু ক্লিয়ার হলো? এখান থেকে আরো একটা প্রশ্ন আসতে পারে। দেখুন, এই ডিফিকাল্টি কিন্তু নট লাইফ লং প্রসেস। কেমন? এই ডিফিকাল্টি কিন্তু লাইফ লং নয়, লাইফ লং নয়, ডিফিকাল্টি কি লাইফ লং নয়। একটা পার্টিকুলার সময়ের জন্য আপনার ডিফিকাল্টি হতেই পারে, তারপর আপনি ঠিক হয়ে যেতে পারে। আমি আজকে কোনো একটি লাইন পড়তে পারছি না, আমি যখন শিখে নিলাম, তার উচ্চারণটা আমি শিখে গেলাম, তখন আমি পড়তে পারছি। সুতরাং কি আমার মধ্যে ডিফিকাল্টি ছিল, আমার মধ্যে ডিসএবিলিটি ছিল না। বোঝা গেল? আর এই যে ডিসএবিলিটি যে ব্যাপারটা, এটা হচ্ছে লাইফ লং থিং, লাইফ লং থিং, অর্থাৎ সারা জীবন ব্যাপী, অর্থাৎ নট কিউরেবল। কেমন? এই যে ডিসএবিলিটি রয়েছে, যেটা কখনোই ঠিক হয় না, কখনোই ভালো হয় না, সারা জীবন ব্যাপী থাকে, সম্পূর্ণভাবে কিন্তু কখনোই কিওর করা যায় না। ব্যাপারটা বোঝা গেল? এটা একটা নর্মাল স্টেট অফ কন্ডিশন, যেখানে কোনো একটা পার্টিকুলার সমস্যার জন্য সেই শিক্ষার্থী শিখনের ক্ষেত্রে কিছু অসুবিধা হতে পারে, সেটা হচ্ছে ডিফিকাল্টি। সেখানে বিশেষ কিছু সুযোগ সুবিধা করলে বা টিএলএম এর ব্যবহার করলে বা অত্যন্ত সহজ সরল করে বুঝিয়ে বললে বাচ্চাটি সহজে কিন্তু শিখে নিতে পারবে। কিন্তু যদি কোনো বাচ্চার মধ্যে ডিসএবিলিটিস থাকে, তাহলে তাকে যতই কিছু করো না কেন, পুরোপুরি কিন্তু তার সেই প্রতিবন্ধকতা বা অক্ষমতা কিন্তু যাবে না। কেন যাবে না? একটাই কারণ হচ্ছে, এটা হচ্ছে একটা নিউরো ডেভেলপমেন্টাল সমস্যা। নিউরো ডেভেলপমেন্টাল সমস্যা অর্থাৎ স্নায়ুর বিকাশজনিত একটা সমস্যা, যেটা লাইফ লং। কোনো ব্যক্তির মধ্যে যদি এই সমস্যা থাকে, তাকে সেটা সারা জীবন নিয়ে বহন করতে হবে। তার মানে এই নয় যে সে সারা জীবন বহন করলেও কোনো কিছু জীবনে করতে পারবে না, করতে পারবে, তার অসংখ্য উদাহরণ রয়েছে। আর কি করে করতে পারবে, তার জন্যই আমরা এগুলো জানছি, যাতে বাচ্চাদের সুযোগ সুবিধা করে দিতে পারি, যাতে বাচ্চাদের সেই মতো আমরা পরিকল্পনা করে দিতে পারি। বোঝা গেল? এইটুকু ক্লিয়ার হলো? এবার চলে যায় আমরা মূল জিনিসে। তার আগে আরো একটা পয়েন্ট আমার মনে হয় এটা ছাড়লে চলবে না, এটা আপনাদের জানার প্রয়োজন। সেটা হচ্ছে এই যে আমি বললাম SLD, অর্থাৎ স্পেসিফিক লার্নিং ডিসএবিলিটিস, মানে বিশেষ যে শিখনের যে অক্ষমতা বা প্রতিবন্ধকতা রয়েছে, যে এর মধ্যে 5Ds এর কথা বললাম, ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলিয়া, অ্যাফাসিয়া, ডিসফেজিয়া, এগুলো যে বললাম, এগুলো কেন হয়, এর পেছনে কারণ কি? দেখুন, এর পেছনে সাইন্টিফিক কারণ পার্টিকুলারলি কেউ বলতে পারবে না, তবে হ্যাঁ, এর পেছনে ধরে নেওয়া দু রকমের কারণ আছে। একটা জেনেটিক, অর্থাৎ যেটা বংশের সাথে যুক্ত রয়েছে, কোনো কারণে যদি জেনেটিক কারণে কিছু থাকতে পারে, সেক্ষেত্রে হতে পারে। আর দ্বিতীয় হচ্ছে পরিবেশগত কারণ। কেমন ব্যাপারটা? দেখা যাচ্ছে গর্ভাবস্থায় মায়ের যখন বাচ্চা পেটে রয়েছে, তখন কোনোভাবে কোনো আঘাত লেগে যাওয়া বা কোনো ট্রমা বা ট্রেস যদি মা তার মধ্যে দিয়ে বেরিয়ে যায়, কোনো যদি বিশেষ কোনো ঘটনা ঘটে যায় যেটা দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে তার উপরে। এছাড়া প্রসবের পরে যদি বাচ্চার কোনোভাবে আঘাত লাগে বা অ্যাক্সিডেন্টাল কোনো ঘটনা ঘটে বা এই টাইপের কোনো ঘটনা যেটা স্বাভাবিক নয়, তো এই ধরনের কারণ যদি, তো এই ধরনের কারণে কিন্তু এই ধরনের এসএলডি বা স্পেসিফিক লার্নিং ডিসঅর্ডার হতে পারে। তবে পার্টিকুলারলি কোন কারণে হয়, এটা কিন্তু সম্ভাবনা, এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার ভাবে বলা সম্ভব নয়। ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল? এবার ব্যাপারটা আরো একটি প্রশ্ন আসতে পারে, পরীক্ষা আসতে পারে, যে কোনো একটি বাচ্চা ভীষণ অলস, সে সারাদিন ফোন ঘাটে, সে দেখা যাচ্ছে পোর টিচিং এর সম্মুখীন হচ্ছে, মানে যে পড়াচ্ছে বা যেভাবে পড়ছে সে পড়াটা ঠিকঠাক মতো হচ্ছে না, তাই সে কোনো একটি বিষয় শিখতে পারছে না। তাহলে এক্ষেত্রে সে কোন সমস্যার মধ্যে দিয়ে রয়েছে? অপশন দিয়ে দিল, একটা কি দিয়ে দিল, সেটা হচ্ছে শিখন ডিফিকাল্টি, তাই তো? লার্নিং ডিফিকাল্টি, একটা লার্নিং ডিসএবিলিটি। অনেকেই বলবে যেটা শিখতে পারছে না মানে ডিসএবিলিটি, এটা কিন্তু নয়, এটা লার্নিং ডিফিকাল্টি। বোঝা গেল? তার মানে অলসতা, দেখা যাচ্ছে পোর টিচিং এর কারণে বা খারাপ শেখানোর কারণে কোনো বাচ্চা শিখতে পারছে না, বা অতিরিক্ত ফোন ঘাটার দরুন হতে পারে, বা অন্য কোনো ঘুমের সমস্যা বা যে কোনো সমস্যার জন্য কোনো একটি পার্টিকুলার সময়ের জন্য বাচ্চা শিখতে পারছে না।
তাহলে সেটা কিন্তু কখনো ডিসেবিলিটি নয়। অর্থাৎ ডিসেবিলিটির ক্ষেত্রে এই যে কারণগুলো আমি বললাম এগুলো কিন্তু ডিসেবিলিটির কারণ নয়। বোঝা গেল? এখান থেকেও কিন্তু প্রশ্ন আসতে পারে। এবার আই থিঙ্ক একটা মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হলো বিষয়টি কি। এবার আমরা চলে যাই যে 5Ds এর কথা আমি বললাম সেই বিষয়টা সম্পর্কে। যে ডিসেবিলিটিস এর কথা আমি বলবো যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখুন ডিসলেক্সিয়া। ডিসলেক্সিয়া ডিসলেক্সিয়া এই যে ডিসলেক্সিয়া, এই ডিসলেক্সিয়াটা অন্যভাবে আসতে পারে, সেটা হচ্ছে রিডিং প্রবলেম, রিডিং ডিসেবিলিটি রিলেটেড টু রিডিং অর্থাৎ পঠনের সাথে যুক্ত রিডিং প্রবলেম অর ডিসেবিলিটি। এই যে রিডিং ডিসেবিলিটি, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ডিসলেক্সিয়া। এবার দেখুন এই বিষয়টা সবাই জানে যে পঠনের অক্ষমতাকে বলা হচ্ছে ডিসলেক্সিয়া। ব্যাপারটা কেমন, পরীক্ষায় কিন্তু এত উপর উপর প্রশ্ন আসবে না, একটু ডিটেলসে আসবে। কিরকম প্রশ্ন দেখুন, যখন কোনো বাচ্চা আপনি খেয়াল করবেন যে বারবার বর্ণ চেনানোর পরেও চিনতে পারছে না, বারবার চেনানো হচ্ছে, সে বলতে পারছে কিন্তু হয়তো অনেকক্ষণই ভুলে যাচ্ছে বা কোনোভাবে চিনতেই পারছে না, সেক্ষেত্রে হতে পারে। দ্বিতীয়ত, আমি লিখছি না তাহলে সময়টা সাশ্রয় হবে। আচ্ছা, দ্বিতীয়ত অক্ষর চিনতে পারছে না। একটা বাচ্চাকে আপনি বলছেন আময়সে আমি, সে বলছে আময়সে আমি, কিন্তু বারবার সে চিনতে পারছে না, কিছুতেই মানে বুঝতে পারছে না বিষয়টা, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত 3 নম্বর যেটা, সেটা হচ্ছে দেখবেন কিছু কিছু বর্ণ একই রকম হয়, যেমন বি ডি, ঠিক আছে, এই যে বি ডি সে বারবার ভুল পড়ছে, ডি কে বি বলছে, বি কে ডি বলছে বা বলতেই পারছে না। এই ধরনের সমস্যাগুলো যদি হয় তাহলে সেক্ষেত্রে সে মানে মোটামুটি ধারণা করা যেতে পারে আফটার স্ক্রিনিং, অবশ্যই তাকে স্ক্রিনিং করতে হবে পর্যবেক্ষণের মাধ্যমে, ঠিক আছে, তাহলে ধরে নেওয়া যেতে পারে তার মধ্যে ডিসলেক্সিয়া রয়েছে। কখন? যখন সেটা এক্সট্রিম পর্যায়ে যাবে, যে না বাচ্চাটি কোনোভাবেই ঠিকমতো রিডিং করতে পারছে না, বারবার রিডিং করতে গিয়ে ভুল পড়ছে, একই শব্দ দেখে দেখে ভুল পড়ছে, ঠিক করে পড়তে পারছে না, বি কে ডি পড়ছে, ডি কে বি পড়ছে, বর্ণ চিনতে পারছে না, অক্ষর চিনতে পারছে না, অক্ষরের মধ্যে যে গ্যাপের কন্ডিশন মানে একটা গ্যাপ থাকে, তো সেই বিষয়গুলো তার কাছে এমন ধোলাসাপূর্ণ থাকছে। এটা কিন্তু ডিসগ্রাফিয়ার একটা বৈশিষ্ট্য, কেমন, যেটা আমি ডিটেলসে পরে আলোচনা করব। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে ধরে নেওয়া যেতে পারে বাচ্চাটির মধ্যে ডিসলেক্সিয়া রয়েছে, অর্থাৎ পঠনের মধ্যে তার অক্ষমতা রয়েছে। বোঝা গেল? এইবার ব্যাপারটা হলো, কোনো বাচ্চা পড়তে অসুবিধা হলো, আপনি তার হলিস্টিক রিপোর্ট কার্ডে লিখে দিলেন ডিসলেক্সিয়া, তাহলে কিন্তু সেটা একদমই ভুল হবে। কেননা ডিসলেক্সিয়া এমন একটা সমস্যা, অর্থাৎ সেটা নিউরোলজিক্যাল। দেখুন, নিউরোলজিক্যাল বা নিউরো ডেভেলপমেন্টাল একই ব্যাপার, ঠিক আছে, নিউরো ডেভেলপ আচ্ছা আমি আর লিখলাম না, ঠিক আছে, নিউরো ডেভেলপমেন্টাল। এই যে নিউরো ডেভেলপমেন্টাল একটা সমস্যা, যেটা কিন্তু সারা জীবনেও ঠিক হবে না। আপনি বাচ্চাকে যত বেশি অভ্যাস করাবেন, অনুশীলন করাবেন বা চার্টের মাধ্যমে দেখাবেন, মানে যতটা সহজ সরল করা যেতে পারে টিএলএম এর মাধ্যমে, তো সেক্ষেত্রে বাচ্চা কিছুটা অ্যাবজর্ব করতে পারবে। সে পঠনে তার মধ্যে যতটা সমস্যা হয়েছিল হয়তো কিছুটা ওভারকাম করতে পারবে, কিন্তু পুরোপুরি এমন হবে না যে পুরোপুরি ডিসলেক্সিয়া ঠিক হয়ে গেল। বোঝা গেল? তাহলে এটা একটা লাইফ লং প্রসেস, একটা নিউরো ডেভেলপমেন্ট সমস্যা, যেটা সারা জীবন ব্যাপী থাকবে, একটা স্নায়বিক বিকাশ সম্পর্কিত সমস্যা, যেটা সারা জীবন ব্যাপী থাকবে, কখনোই কিন্তু কিউর হবে না, অর্থাৎ ইট ইজ নট কিউরেবল, কেমন, পুরোপুরি ঠিক হবে না। আর নিউরো ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি বা ডিসঅর্ডার বলতে পারি এটাকে আমি। বোঝা গেল? কেন বারবার করে বিষয় এই ওয়ার্ড গুলোকে আমি জোর দিচ্ছি? কারণ এগুলো হচ্ছে কিওয়ার্ড, যেগুলো দেখে আপনাদের বুঝতে হবে। তাহলে রিডিং প্রবলেম, রিডিং ডিসএবিলিটি অর্থাৎ রিডিং এর ক্ষেত্রে প্রতিবন্ধকতা বা অক্ষমতার যে বিষয়টাকে, সেটাকে সাইন্টিফিক নেম কি বলা হচ্ছে? ডিসলেক্সিয়া। আর ডিসগ্রাফিয়া সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখুন, ডিসগ্রাফিয়া দেখুন, গ্রাফ মানে কি, আমাদের কাছে কোনো আঁকা বোঝায়, কোনো লাইন ফাইন টানা থাকবে এরকম একটা ব্যাপার বোঝায়, তাই তো? তাহলে গ্রাফ যখনই শুনবেন বা দেখবেন তখন সেটা অবশ্যই রাইটিং এর সাথে যুক্ত, অর্থাৎ লেখার সাথে যুক্ত। ডিসগ্রাফিয়া হচ্ছে রাইটিং ডিসঅর্ডার, অর্থাৎ লেখার ক্ষেত্রে যে অক্ষমতা বা প্রতিবন্ধকতা, তাকেই বলা হচ্ছে ডিসগ্রাফিয়া। এর বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং এই বৈশিষ্ট্যের নিরিখে একজন টিচার কি কি সুযোগ সুবিধা একটা বাচ্চাকে করে দিতে পারবে সেটা আমি আলোচনা করবো, এবং সেই সঙ্গে কিছু ছবি আপনাদের আমি দেখাচ্ছি যে আসলে ডিসগ্রাফিয়া যাদের থাকে তাদের হাতের লেখা মোটামুটি কেমন হতে পারে। কেমন, দেখুন আমি স্ক্রিনে ছবি দিয়ে দিলাম, এটা কিন্তু আমাদের ট্রেনিং পিরিয়ডে ছবিটা দেওয়া হয়েছিল, সুতরাং এলোমেলো কোনো আর মানে অথেন্টিক নয়, এমন কোনো ছবি নয়, ডেফিনেটলি একটা অথেন্টিক ছবি। বোঝা গেল? তো এই ছবিটা দেখতে পাচ্ছেন, তা দেখতে পেয়ে অবশ্যই এটুকু বুঝতে পেরেছেন যে লেখাটার কি অবস্থা। দেখুন, ডিসগ্রাফিয়া যাদের থাকে সেই সমস্ত বাচ্চাদের প্রথমত পেন ধরার যে ব্যাপারটা, সেটা কিন্তু একটু অন্যরকম থাকে, ঠিক আছে, তারা ঠিক মতো পেনটাকেও ধরতে পারে না। আচ্ছা,
এবং একই রকম দেখতে যে লেটার গুলো থাকে, সে যেমন বি ডি, এই বিষয়গুলোকে কিন্তু তারা বারবার ভুল লেখে, মানে বারবারই ভুল লেখে। এটা একটা ব্যাপার হলো। আর দ্বিতীয় ব্যাপার, দেখবেন একটা ওয়ার্ড লিখলাম, ফাঁকা দিয়ে আর একটা ওয়ার্ড লিখলাম, এই যে একটা মাঝখানে একটা গ্যাপ রইলো, তার মাঝখানে আবার একটা গ্যাপ লাগবে, তার ফলে কি একটা সুন্দর একটা ছন্দ বেঁধে একটা লাইন তৈরি হবে, যেটা আমাদের কাছে দেখতে বেশি সুন্দর লাগবে এবং বেশ সুন্দর পরিপাটি হবে। এই যে পরিপাটি বিষয়টা বা পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা, এটা কিন্তু ডিসগ্রাফিয়া যাদের রয়েছে সেই সমস্ত বাচ্চাদের মধ্যে থাকে না। তারা প্রথমত ছোট বড় হাতের লেখা গুলিয়ে ফেলে, কোনো জায়গায় ছোট হাতের, কোনো হাতে বড় হাতের, এই একটা ব্যাপারটা যেন মনে হবে তারা এবিসিডি লিখছে, মানে পরপর লিখে যাচ্ছে, কোনো গ্যাপ নেই মাঝখানে। এটা একটা ব্যাপার। দেখা যায় কোনটা মাঝখানে অনেক বড় লিখলো, কোনটা ছোট লিখলো, তো এই ধরনের সমস্যাগুলো কিন্তু দেখা যেতে পারে। তো তাদের ক্ষেত্রে বিভিন্ন টুল রেকমেন্ডেশন করা হয়, যেমন ডিসগ্রাফিয়া যাদের রয়েছে, দেখুন আমি একটা ছবি দিচ্ছি, তো এই যে হাতের মাঝখানে ওই প্লাস্টিক জাতীয় যে টুলটা দেখতে পাচ্ছেন, ওটার ভাবে ঢুকিয়ে বাচ্চাদের লিখতে বলা হয়, বোঝা গেল। আর ডিসগ্রাফিয়ার ক্ষেত্রে বারবার করে মেনশন করা হয়েছে কি, যাতে বাচ্চারা, ডিসগ্রাফিয়া মানে তো লেখা, হাতে লিখতে হবে, তাদের টাইপিং এর সুযোগটা যাতে বেশি দিয়ে দেওয়া, কারণ তারা তো সব বর্ণ মোটামুটি চেনে, কিন্তু তারা যখন লিখতে যায় তখনই তাদের অসুবিধা হয়ে যায়। অনেক সময় দেখবেন কিছু কিছু বাচ্চা কিছুতেই লিখতে চায় না, আমরা অনেক সময় তাদের জেদি ভাবি বা অলস ভাবি, বা ভাবি কিছু পারে না, কিছু শেখানো হয়নি, বা ভাবি একদম কথা শোনে না। কিন্তু যদি আপনারা একটু ডেপথলি ভাবেন, দেখবেন বাচ্চাটা আসলে নিজে ভীষণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, সে চাইলেও লিখতে পারছে না, সুতরাং সে নিজের সাথে নিজেই তো লড়াই করছে, যে লিখতে চাইছে কিন্তু লিখতে পারছে না, যার ফলে সে ইন্টারেস্ট পাচ্ছে না, মোটিভেশন পাচ্ছে না লেখার। তো সেক্ষেত্রে কিন্তু একজন টিচারের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, যাতে সে নিজের মোটিভেশনটা হারিয়ে না ফেলে, সে নিজের আত্মবিশ্বাসটা না হারিয়ে ফেলে, কেমন। তো এই যে ব্যাপারটা আমি বললাম, মেশিনের একটা ব্যাপার রয়েছে, এবং যাদের ডিসগ্রাফিয়া রয়েছে তাদের লেখার থেকে বেশি টাইপিং এর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। যেটা বলা হয়েছে বাচ্চাদের বেশি করে টাইপিং করানো। তো টাইপিং এর ক্ষেত্রে দেখুন ল্যাপটপ লাগবে, ডেস্কটপ কোনো জিনিস লাগবে, তাই তো এমনি তো টাইপিং হবে না, টাইপিং হলে সেটা তো লেখা হবে না, শুধু টাইপিং করাও তো কাজ নেই না। তো সেক্ষেত্রে আপনাদের ডিজিটাল যে বিষয়গুলো সেগুলোর উপর জোর দেওয়া হয়েছে, কিন্তু বর্তমানে যে শিক্ষা ব্যবস্থা দেখা যায় তাতে স্কুলে ঠিকমতো একটা করে কম্পিউটারই নেই, তো সুতরাং ডিজিটালি যে ব্যাপারগুলো ভাবা তো অনেক দূরের ব্যাপার। তো যাই হোক, বিষয়টা হয়েছে এরকমই। আচ্ছা, ডিসগ্রাফিয়া যে আমাদের একটু আইডিয়া হলো, মোটামুটি একটু একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি হলো, হচ্ছে ডিসক্যালকুলিয়া। ডিসক্যালকুলিয়া যেটা, সেটা হচ্ছে রিলেটেড টু ম্যাথ, ঠিক আছে, রিলেটেড টু ম্যাথ ইস্যু আর ম্যাথ প্রবলেম। দেখুন, যদি কোনো বাচ্চার মধ্যে হিসেব নিকেশ অর্থাৎ গণিতের কোনো সমস্যা থাকে শিখনের ক্ষেত্রে, তাহলে সেই সমস্ত বাচ্চাদের ধরে নেওয়া যেতে পারে ডিসক্যালকুলিয়া রয়েছে। তার মানে এই নয় সব বাচ্চা ডিসক্যালকুলিয়া রয়েছে, যেগুলো আমি বলছি প্রত্যেকটাই কিন্তু নিউরো ডেভেলপমেন্টাল সমস্যা, অর্থাৎ লাইফ লং প্রসেস, কখনোই কিন্তু পুরোপুরি কিউরেবল নয়, পুরোপুরি ঠিক হবে না। তো কাজেই সব বাচ্চার মধ্যে সমস্যা থাকবে এমন কিন্তু নয়, এটা খুব কম বাচ্চার মধ্যে থাকতে পারে, বা আপনার ডিপেন্ড করছে আপনার পরিবেশের উপরে, জেনেটিক্স এর উপরে, যেটা আমি অলরেডি বলেছি, ঠিক আছে। সুতরাং কোনো একটা বাচ্চা গণিত পারছে না মানে আপনি রেজাল্টে লিখে দিলেন ডিসক্যালকুলিয়া, সেটা কিন্তু নট ফেয়ার, ঠিক আছে, একদমই কিন্তু ঠিকঠাক হবে না, বোঝা গেল। এই যে ডিসক্যালকুলিয়া যাদের থাকে, যে সমস্ত বাচ্চা থাকে, তাদের ক্ষেত্রে কি কি সমস্যা হতে পারে? প্রথমত হলো তারা কিন্তু নামটা কখনোই মনে রাখতে পারে না, বা নামটার ক্ষেত্রে যে পরপর আগে পরে এগুলো কিন্তু অনেক সময় গুলিয়ে ফেলে, বোঝা গেল। সংখ্যা যেগুলো রয়েছে সেই সংখ্যা কখনো কখনো চিনতে পারে না, বা ঠিক মতো লিখতে পারে না। আবার দেখবেন কখনো কখনো হিসেব নিকেশের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে অনেক শেখানোর পরেও দেখা যাচ্ছে রয়েছে 27 থেকে 19 বাদ দিতে হলো, 27 থেকে 19 বাদ দিতে হলো। তারা কিরকম কাজ করবে, যে সংখ্যার যে প্লেস ভ্যালু অর্থাৎ কোথায় বসেছে সেই বিষয়গুলো কিন্তু তারা অনেক সময় বুঝতে পারে না। 7 থেকে 9 বাদ দিয়ে 2 করে দেবে, আর 2 থেকে 1 বাদ গেলে 1 করে, এই ধরনের কিন্তু সমস্যা তাদের মধ্যে লক্ষ্য করা যায়, এবং সেটা বারংবার করে। এই ওপরে ছোট সংখ্যা মানে 7 কে 17 ধরবে, এই যে ব্যাপারটা তাদের মধ্যে কিন্তু কাজ করে না। ইন্টাল ম্যাথের ক্ষেত্রে তারা যে মনে মনে হিসাব করে একটা ব্যাপার বলা, এটা বলতে পারে না। আর দেখা যায় যোগ বিয়োগের ক্ষেত্রে তারা হয়তো দাগ টেনে করছে অথবা আঙুল গুনে করছে, সেক্ষেত্রেও হয়তো তাদের ভুল হচ্ছে। তো এই ধরনের সমস্যা যখন বারংবার রিপিটেডলি হবে, তখন তার স্ক্রিনিং এর পরে, দীর্ঘদিনের অবজারভেশনের পরে কিন্তু ধরে নেওয়া যেতে পারে প্রাথমিকভাবে সেই বাচ্চাটা ডিসক্যালকুলিয়া থাকতে পারে, বোঝা গেল। আচ্ছা, ডিসক্যালকুলিয়ার ক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে বাচ্চাকে ছোট ছোট স্টেপে ভাগ করে অঙ্কগুলোকে করাতে হবে, বারবার করে বোঝাতে হবে, কি ঠিক আছে, টিএলএম ব্যবহার করতে হবে, মূর্ত জিনিসপত্র ব্যবহার করতে পারবে, কারণ অঙ্ক যে বিষয়টা সেটা পুরোপুরি বিমূর্ত, এটা শুধুমাত্র ডিসক্যালকুলিয়া রয়েছে এমন বাচ্চার জন্য নয়, ফর অল দ্য স্টুডেন্টস, ঠিক আছে, প্রত্যেকটা শিক্ষার্থীদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ, যে অঙ্কের ক্ষেত্রে বা যে কোনো বিমূর্ত যে টপিক গুলো রয়েছে বা সাবজেক্ট গুলো রয়েছে, সেগুলোকে মূর্ত আকারে অর্থাৎ টিএলএম এর আকারে প্রকাশ করা। টিএলএম এর ফুল ফর্ম কি, টিচিং লার্নিং মেটেরিয়াল, অর্থাৎ শিক্ষণের যে উপকরণ সেটাকে বলা হচ্ছে টিএলএম, বোঝা গেল। একটা নতুন প্রশ্ন পেলেন এখান থেকে। আচ্ছা, এর পরের টপিক এবার চলে যায়, এরপরে 4 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটাতে চলে যায়, সেটা হচ্ছে ডিসপ্রেক্সিয়া। দেখুন, ডিসপ্রেক্সিয়া
সিয়া। এই যে ডিসপ্রেক্সিয়া শব্দটা, এটা কিন্তু কিসের সাথে যুক্ত জানেন? মনে আছে আমি বিকাশের সময় আপনাদের পড়িয়েছিলাম ফাইন মোটর ডেভেলপমেন্ট, গ্রস মোটর ডেভেলপমেন্ট। অবশ্যই যারা ভিডিওটি দেখেননি, আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা রয়েছে সম্পূর্ণ ভিডিওটি, সেটি দেখতে পারেন, অথবা আমার ফেসবুক পেজেও কিন্তু পার্ট পার্ট অনুযায়ী পোস্ট করা আছে, সেটা আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। কেমন? আচ্ছা, আমি লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই যে বললাম যে ডিসপ্রেক্সিয়া কিন্তু রিলেটেড টু ফাইন মোটর ডিসঅর্ডার অ্যান্ড ক্রস মোটর ডিসঅর্ডার। এর বাংলাটা কি হচ্ছে? বাংলাটা হচ্ছে আমাদের যে সূক্ষ্ম চলন রয়েছে বা স্থূল চলন রয়েছে, আরো সহজ করে বলি, একটা বাচ্চার যে মোটর যে ডেভেলপমেন্ট গুলো রয়েছে, মোটর ডেভেলপমেন্ট মানে চলাফেরা, লাফানো, তারপরে হচ্ছে কোঅর্ডিনেশন করা। আমি হাতটাকে এরকম করতে বলছি, এটা তো কোঅর্ডিনেশন, তাই তো? দেখুন আমারও মনে হচ্ছে ডিসপ্লেক্সিয়া, আসলে কিন্তু সেটা নয়, আমি ক্যামেরার সামনে দেখাচ্ছি বলে তাই। এই যে আমি কোঅর্ডিনেশন একটা করছি, বোঝা গেল? তাহলে এই যাবতীয় বিষয়ে কিন্তু বাচ্চাদের বিশেষ অসুবিধা হয়। আমি যদি আরো ডিটেলসে বলি, ভালো করে বুঝবেন। এই ডিসপ্লেক্সিয়া হচ্ছে মোটর ডেভেলপমেন্টের সাথে যুক্ত। মোটর মানে কি? চলাফেরা করা, হাঁটা চলা করা, দেখা যাচ্ছে বল নিয়ে খেলা, দুটো হাতে একসাথে কাজ করা, এবং সেই সঙ্গে কোঅর্ডিনেশন অর্থাৎ আই কন্ট্যাক্ট করা। ধরুন আমি লিখছি, এইটা যদি আমি আমার চোখের সাথে হাতের কোঅর্ডিনেশন হচ্ছে বলে তবেই তো আমি লিখতে পারছি না। তো এই ডিসপ্লেক্সিয়া যে বাচ্চাগুলি থাকে তাদের কিন্তু বিশেষ অসুবিধা হয়। তারা অনেক সময় কোঅর্ডিনেটর জনিত বিভিন্ন কাজ, যেমন ছুঁচে সুতো বরানো, তারা কিন্তু অনেক সময় পারে না, বা সূক্ষ্ম কোনো কাজ করা তারা কিন্তু পারে না। দেখা যাচ্ছে মালা গাঁথা, ছুঁচ ঢোকানো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে দিয়ে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। পেন ধরা, পেনটাকে সঠিক জায়গায় করা কিন্তু অসুবিধা হতে পারে। চলার ক্ষেত্রে, লাফদড়ি খেলার ক্ষেত্রে, সাঁতার কাটার ক্ষেত্রে, মোট কথা মোটর ডেভেলপমেন্ট জনিত সমস্যা অর্থাৎ চলন জনিত যা কিছু রয়েছে সবকিছুর ক্ষেত্রে কিন্তু এই ডিসপ্লেক্সিয়া কথাটা চলে আসে। মোট কথা যদি আপনাদের খাতায় কোনোভাবে দেখেন যে চলনের অক্ষমতা বা প্রতিবন্ধকতার সাথে যুক্ত অক্ষমতাটার নাম কি, চোখ বুঝে লিখে দেবেন ডিসপ্লেক্সিয়া। বোঝা গেল? ডিসপ্লেক্সিয়া ইজ রিলেটেড টু মোটর ডেভেলপমেন্ট স্কিল, আর এটা এখান থেকে আসতে পারে ফাইন মোটর ডেভেলপমেন্ট, গ্রস মোটর ডেভেলপমেন্ট। গ্রস মানে কি? যেটা আমরা পুরো বডিটাকে কাজে লাগাই, যেমন লাফদড়ি খেলা, লাফানো, তারপর হাঁটা চলা করা, সাঁতার কাটা, এগুলো হচ্ছে গ্রস মোটর ডেভেলপমেন্ট অর্থাৎ স্থূল চলন, ঠিক আছে? আর সূক্ষ্ম চলন বা ফাইন মোটর ডেভেলপমেন্ট কি? যে আমি পেন দিয়ে লিখছি, এটা তো সূক্ষ্ম না, এটা তো পুরো বডি আমি কাজে লাগাচ্ছি না, পার্টিকুলার এই দুটো তিনটে আঙুলকে আমি কাজে লাগিয়ে চোখের আই কোঅর্ডিনেশন করে কিন্তু লিখছি। বোঝা গেল? অনেকেই আমাকে কমেন্ট করেন, ম্যাডাম আপনি খুব দ্রুত পড়ান। তো সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো স্পিডটা একটু কমিয়ে নিন। আমি যদি ধীরে ধীরে পড়াই, তাহলে সেক্ষেত্রে আমি যা তথ্য দিই তাতে 1 ঘন্টার উপরে হয়ে যাবে। সেটা আমার মনে হয় একটুখানি সমস্যা হবে আপলোডের ক্ষেত্রে, অনেক সময় নেটওয়ার্কের ইস্যু থাকে। তো আমি চেষ্টা করি অল্প সময়ের মধ্যে বেশি ইনফরমেশন দেওয়ার। তো আপনারা স্পিড কমিয়ে নিয়ে দেখতে পারেন, আর যাদের মোটামুটি ঠিকঠাক লাগছে এভাবে দেখতে থাকুন। আচ্ছা, যেটা বলছিলাম, যদি ডিসপ্লেক্সিয়া আসে চোখ বুঝে লিখবেন যে রিলেটেড টু কোঅর্ডিনেশন ম্যাটার, রিলেটেড টু মোটর ডেভেলপমেন্ট স্কিল, অর্থাৎ কোঅর্ডিনেট করা, অর্থাৎ সংযোগের যে ব্যাপারটা সেক্ষেত্রে সমস্যা, আর চলাফেরা, হাঁটা চলা বা বডির যে কোনো নানান এই ধরনের সমস্যাগুলো মূলত এই সমস্যার মধ্যে পড়বে। তো আই থিঙ্ক আমি অনেক বলে ফেলেছি এই বিষয়ে, এইটুকু আপনাদের ক্লিয়ার হয়েছে। প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাফাসিয়া বা ডিসফেজিয়া। দেখুন আমি অ্যাফাসিয়াটা লিখে দিচ্ছি, APHASIA, বা ডিসফেজিয়া, ডিসফেজিয়া। এই যে অ্যাফাসিয়া বা ডিসফেজিয়া, এই ধরনের যদি কোনো টার্ম আপনারা খাতায় পান, চোখ বুঝে এটা মনে রাখবেন যেটা ভাষা রিলেটেড, ঠিক আছে? যেমন ডিসলেক্সিয়াটা কিছুটা ভাষা রিলেটেড রয়েছে, ঠিক তেমনই এই অ্যাফাসিয়া বা ডিসফেজিয়া কিন্তু পুরোপুরি ভাষা রিলেটেড। কেমন? এটা হচ্ছে যে সমস্যা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ডিসএবিলিটি। আমি পুরোটা লিখছি না, ডিসএবিলিটি, ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ডিসএবিলিটি। ব্যাপারটা কিরকম হচ্ছে? কোনো বাচ্চা ধরুন মনে মনে সবকিছু গুছিয়ে নিতে পারছে, বুঝে নিতে পারছে যে এটা থেকে এটা হচ্ছে, কিন্তু যখনই তাকে গুছিয়ে বলতে বলা হচ্ছে সে কিন্তু কোনোভাবে পাচ্ছে না। অর্থাৎ নিজের ভেতরে যে চিন্তা ভাবনা সেটাকে সে প্রকাশ করতে পারছে না সুন্দরভাবে গুছিয়ে। তো এই ধরনের সমস্যা যদি হয়, তাহলে সেই বাচ্চাটিকে বলা যেতে পারে অ্যাফাসিয়া বা ডিসফেজিয়া হয়েছে বা রয়েছে তো না রয়েছে। প্রত্যেকটা বাচ্চার কিন্তু এটা নিউরোলজিক্যাল সমস্যা, অর্থাৎ 5টি যে ডিসঅর্ডার বললাম প্রত্যেকটা নিউরো ডেভেলপমেন্টাল সমস্যা, অর্থাৎ লাইফ লং প্রসেসে চলবে, দীর্ঘ সময়ে চলবে, এটা পুরোপুরি কিওর হবে না। বোঝা গেল? এইবার এই যে আমি বললাম ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ডিসএবিলিটি, দেখুন এটা মোটামুটি 0 থেকে 6 বছরের মধ্যে কিন্তু বিষয়টা বোঝা যায়। কেমন? আমরা জানি যে 0 থেকে 6 বছরের মধ্যে মোটামুটি বাচ্চার 90% কিন্তু ব্রেনের বিকাশ হয়ে যায়। বিশেষ করে ভাষা শেখানোর ক্ষেত্রে এই পিরিয়ডটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমি আমার যে প্রথম ক্লাসটা নিয়েছিলাম সেটা ডেভেলপমেন্ট, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেখানে কিন্তু আমি ডিটেলিং আলোচনা করেছিলাম। কাইন্ডলি ওটা দেখে নেবেন যাদের প্রয়োজন, ঠিক আছে? এই যে বললাম অ্যাফাসিয়া ডিসফেজিয়া ইজ রিলেটেড টু ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ডিসএবিলিটি অর ডিসঅর্ডার, ঠিক আছে? অর্থাৎ ভাষা
আর ক্ষেত্রে, ভাষার যে প্রসেসিং এর ক্ষেত্রে, যে বাচ্চা যেটা ভাবছে সেটা প্রকাশ করতে পারছে না, কথা বলার ক্ষেত্রে সে গুছিয়ে বলতে পারছে না, তোতলাচ্ছে। তবে তোতলানো কিন্তু অবশ্যই সবসময় হবে এরকম কোনো ব্যাপার নয়, ঠিক আছে? তো এই জাতীয় যদি কোনো সমস্যা বাচ্চার মধ্যে থাকে, তাহলে নিঃসন্দেহে আপনারা বলতে পারেন বাচ্চাটির অ্যাফাসিয়া বা ডিসফেজিয়া রয়েছে। কখন? আফটার স্ক্রিনিং, এবং সেই সঙ্গে দীর্ঘদিন অবজারভেশনের পরে। হট করে কোনো সমস্যা হলে বলে দিলাম, ব্যাপারটা কিন্তু এরকম নয়। কোনো অ্যাক্সিডেন্টাল কেসেও কিন্তু এটা হতে পারে। বোঝা গেল? তো এই 5টা বাদে আরো কিছু রয়েছে, যেমন এডিএইচডি রয়েছে, অটিজম রয়েছে, সেরিব্রাল পালসি রয়েছে, স্ক্লেরোসিস বলে একটা সমস্যা রয়েছে, এছাড়া অনেক রয়েছে। তবে সব থেকে প্রশ্ন আসে না, তো কাজেই সবকিছু অত পড়ার প্রয়োজন নেই। জাস্ট একটা ওভারভিউ রাখলেন যে কি কি ডিসএবিলিটিস গুলো রয়েছে 21টার মধ্যে। ক্লিয়ার? তো আমি একটু বলে দিচ্ছি, দেখুন, ADHD এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে, দেখে নিন, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। আমি আর লিখছি না। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। অ্যাটেনশন মানে কি? মনোযোগ, তাই তো? অ্যান্ড অ্যাটেনশন মানে কোনো কিছুকে মন দেওয়া, মনকে উৎসর্গ করে কোনো কিছুকে দেখা আর কি। তাহলে এই যে ব্যাপারটা, ডেফিসিট মানে যার অভাব। কি অভাব? মনোযোগের অভাব। ঠিক আছে? কেমন মনোযোগের অভাব আমি আসছি তাতে। আর হাইপার অ্যাক্টিভিটি, ভীষণ পরিমাণে অ্যাক্টিভ, চঞ্চল, সারাদিন মানে সারাটা দিন আর কি চঞ্চলতা থেকেই যায়, কোনো সময় সে 1 মিনিট বসতে পারে না। আর ডিসঅর্ডার বা ডিসএবিলিটি মানে বুঝতে পারছেন, প্রতিবন্ধকতা বা অক্ষমতা। ব্যাপারটা কিরকম? যে ধরনের বাচ্চার এডিএইচডি থাকে তারা অত্যন্ত চঞ্চল হয়, 1 মিনিটের জন্য কিন্তু তারা কি করে? বসে থাকতে পারে না। এবং এমনও হতে পারে সেই বাচ্চাটি বারে বারে ভুলে যায়। দেখা যাচ্ছে একটা পেন্সিল এখানে রাখলো, রবার এখানে রাখলো, সে ভুলে যাচ্ছে, আনতে ভুলে যাচ্ছে। কেন? তার কারণ মনটা স্থির নেই, অত্যন্ত চঞ্চল। সে কিছু না কিছু করতেই থাকছে, সে চাইলেও মানে স্থির হয়ে বসতে পারছে না। এক কথায় সে রেস্টলেস। যদি এরকম বাচ্চা থাকে, তাহলে সেক্ষেত্রে ধরে নেওয়া যায় সেই বাচ্চাটির মধ্যে এডিএইচডি রয়েছে। দেখবেন কিছু কিছু বাচ্চা রয়েছে ক্লাসে 1টা মিনিটের জন্য চুপ করে বসে থাকতে পারে না, বা কিছু করলে সেটাকে মনোযোগ দিয়ে করতে পারে না, কিছু না কিছু করতেই থাকে। দেখা যাচ্ছে আপনি কোনো কিছু পড়াচ্ছেন, মাঝখান থেকে অন্য কোনো প্রসঙ্গে কথা বলছে, যে এটা 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 এটা, সে বুঝতে পারছে যেটার প্রয়োজনীয়, তবুও সে সেটা করছে। তো এই ধরনের সমস্যা কিন্তু ADHD তে দেখা যায়। অর্থাৎ রেস্টলেস যে ম্যানার, কখনোই তারা চুপ থাকতে পারে না, কোনো বিষয়ে তারা মনোযোগী হতে পারে না, বিভিন্ন জিনিস এখানে ওখানে বারে বারে হারিয়ে ফেলে। কখনো কখনো দেখা যাচ্ছে বাড়ি থেকে খাতা আনছে না, তো আনছে না, ভুলে যাচ্ছে। সে চাইছে খাতা গুছিয়ে আনতে, কিন্তু তবুও সে ভুলে যাচ্ছে, কারণ তার মন ভীষণ চঞ্চল, স্থির নয়। মোট কথা, এই ধরনের বৈশিষ্ট্যগুলো যদি কোনো বাচ্চার মধ্যে দেখেন, তাহলে ধরে নেওয়া যেতে পারে সেই বাচ্চাটির ADHD রয়েছে, অবশ্যই আফটার দীর্ঘ সময় পর্যবেক্ষণের পর। তার আগে কিন্তু এই বিষয়ে আমি আর ডিটেলসে আলোচনা করছি না, এই কারণে অলরেডি এই বিষয়ে বিস্তারিত ডিটেলস ভিডিও রয়েছে আমার চ্যানেলে বোথ এবং পেজে। আপনারা অবশ্যই ভিজিট করে দেখতে পারেন, অথবা সেই লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং ফেসবুকের ক্ষেত্রে আমি নিচে কমেন্টে দিয়ে দেবো, আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন। বোঝা গেল? এছাড়া রয়েছে যেমন অটিজম সম্পর্কে আমি ডিটেলিং এ বলেছি ছবি সমেত, কেমন? আর সেরিব্রাল পালসি রয়েছে, যেটা সম্পর্কে আমি ছবি সমেত ডিটেলিং এ বলেছি একই ভিডিওতে। আপনারা সেই ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন, আই হোপ সেখান থেকে পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হবে। এছাড়াও স্ক্লেরোসিস বা এই ধরনের একটা ওয়ার্ড আমি পেয়েছি, যেটা মূলত কোষের ক্ষতিগ্রস্ত হলে যে বিষয়টা সেই রিলেটেড। তো ওখান থেকে খুব বেশি প্রশ্ন আসতে দেখা যায় না, তো কাজে বেকার খেটেও লাভ নেই, যেহেতু এটা শিখনের সাথে খুব বেশি জড়িত নয়। তো আজকের জন্য এইটুকুই। আই থিঙ্ক এই ভিডিওটি আপনাদের ভীষণভাবে হেল্প করবে। আর অবশ্যই ক্লাসটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, এবং পরবর্তী কোন ক্লাস চান, সিডিপি অনগোয়িং চলবে অবশ্যই, ডেফিনেটলি। এছাড়াও পাশাপাশি কোন কোন ক্লাস আপনারা চান কমেন্ট করে জানাবেন, কেমন লাগলো জানাবেন, কেননা কমেন্ট পেলে তবে মোটিভেশন আরো বেশি তুঙ্গে থাকে, আরো ভিডিও বানাতে ভালো লাগে। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং।